আসসালামু আলাইকুম। আবার আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আসছি। হয়তো অনেক কথার মাঝেই এই ভুল এবং বা সঠিক পথ সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা বলতে পারি না যে আমাদের প্রত্যেকটা কথা সঠিক বা সুন্দর বা সমাজে কাজে লাগবে। আসলে কি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ তার পার্সোনালিটিতে একা, একা। সে কারো অ মা মানে তার ক্ষেত্রগুলাও সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আলাদা, আলাদা একেকটা গুণ দিয়ে থাকে। সেই গুণটা দিয়ে সে কাজ করে, সমাজে চলে, তার মানসিক অবস্থা সে বিকশিত করার চেষ্টা করে, ইনফ্লুয়েন্স করে বিভিন্ন মানুষকে। তো আসলে কি আমাদের সকলের উপরে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষিত করে তার জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া চাওয়া উচিত। দেখেন বর্তমান সমাজে যে টপিকস এ সবচেয়ে বেশি আ আপনি ব্যস্ত সকলেই আছি। সেটা হচ্ছে আমাদের দেশ গড়ার একটা বিশাল একটা চ্যালেঞ্জিং মুহূর্ত। আর আ আরেকটা প্রসঙ্গ আছে যে এই দেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে পৃথিবীতে অর্ধ অঙ্গী হচ্ছে নারী, অর্ধাঙ্গনী যেটা বলা হচ্ছে। আমাদের জীবনের অর্ধেক তারা, পৃথিবীর অর্ধেক। আল্লাহও তাই বলছেন যে আসলে আমাদের নারীদেরকে রেখে আমরা কখনোই আ সর্বোচ্চ পর্যায়ে উন্নতি করব এর কোনো অ সম্ভব না। তাহলে আমাদের আসলে প্রবলেমটা কোন জায়গায় হইছে? হ্যাঁ, আমি কিছু এপিসোডে কিছু কথা বলছি কিছু ভিডিওতে যে নারীদের ব্যাপার নিয়ে, সামাজিক অবক্ষয় নিয়ে বিভিন্ন সমস্যা। তবে এখানে আমাদের পুরুষদের একটা আ খুব সুন্দর একটা কনসেপ্ট নেওয়া উচিত আ যেটা হচ্ছে যে আমরা নারী সমাজকে নিয়ে আমরা সর্বোচ্চ সম্মান দেই। পুরুষরাই দেয়, নারীরাও নেয় এবং আমাদের সমাজ ব্যবস্থাপনা অনেক সুন্দর করে বিবাহ বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন, ভাই-বোন, তারপরে সন্তান থাকে মেয়ে, বাবা এরা সবাই মিলে একটা সম্পর্কে থাকি। কিন্তু আপনি পঞ্চায়েতের যে ঘৃণা করি মানসিকভাবে তাদের যে পারিবারিক সম্পর্ক স্বতন্ত্র আ তারা একা হয়ে গেছে। নারীরা তাদের জীবন ব্যবস্থাপনায় আ মানে কি বলে এটি? আমাদের এই যে আমরা যে এশিয়ায় যে মুসলিম সমাজ বলেন বা হিন্দু সমাজটাও একইভাবে নারী-পুরুষ একটা সংঘবদ্ধ পরিবারের মধ্যে থাকি আমরা। মানে আ বাবা-মা সকলেই থাকি, হ্যাঁ? এই সম্পর্কটা কিন্তু উন্নত বিশ্বে নাই। যারা উন্নত নামে পৃথিবীকে চালাচ্ছে সেখানে কিন্তু তাদের কাছে এই সম্পর্ক, এই ভালোবাসা বা একটা ঘর সেটা নাই। দেখবেন ওইখানে আছে, কাদের আছে যেমন ডোনাল্ড ট্রাম্প যে কিনা পৃথিবী চালাচ্ছে তার পরিবার আছে। তার পরিবার ব্যাপক। তার ছেলে-মেয়ে অনেক। তারা একসাথে থাকে। দেখবেন বড়, বড় ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি যারা আছে সকলের পরিবার অনেক বড় এবং সব ফুটবলাররাই দেখবেন তাদের বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসে, ওয়াইফদের নিয়ে আসে। কিন্তু আসলে প্রকৃত সমাজ ব্যবস্থাপনায় তাদের যেটা মূল ফান্ডামেন্টাল যে সমাজ যেখানে সকলে একসাথে ঘুমায়, একসাথে চলে, একসাথে খায়। এখানে তাদের পরিবার এবং পরিজন সকল মিল্লা শুধু অনলি ম্যান ওয়ান মানে ওয়ান ম্যান আর্মি যেরকম সেরকম হয়ে গেছে। মানে একজনের সাথে বিবাহ বন্ধন হচ্ছে বা হচ্ছে না, সম্পর্ক হচ্ছে, বিয়ে হচ্ছে, সন্তান হচ্ছে। একটা লিমিট পর্যায়ে তারা লাইফ চালাচ্ছে। এখন ওইটা তারা তাদের কালচার হিসেবে তারা একটা গণ্য করছে বা এটা হইতে তাদের অনেক বছর লাগছে। তারাও এর পিছনে অনেক যুক্তি কেন করছিল বা কি কারণে হইছিল এগুলার হয়তো ইতিহাস তাদের কাছে আছে। তারাও একসময় আমাদের মতো জীবন ব্যবস্থাপনায় অনেক আগে ছিল। কিন্তু তারা সেটাকে বিবর্জিত করে বা সেটাকে তারা প্রত্যাখ্যান করছে। এখান থেকে তারা নারীদের একটা বিশাল একটা আইনি কাঠামো তৈরি করছিল যে নারীদের যা ইচ্ছা তারা করতে পারে। তবে তাদেরকেও শিক্ষাদান করছে যে সমাজ, যে চিন্তাধারা ওইভাবে তারা ইউরোপ বা আমেরিকা বা উন্নত যে রাষ্ট্রগুলাই ধরেন আপনি আমাদের এশিয়ার মধ্যে উন্নত রাষ্ট্র আছে। জাপান বলেন, চাইনিজ বলেন, তারপরে আপনার আবার মুসলিম কান্ট্রি সেই মালয়েশিয়া সেখানেও একই অবস্থা। সেখানে পারিবারিক তন্ত্রটা প্রায় উঠে গেছে। এখানে পরিবার আপনার খুব বড় এফেক্টেবল রাখতে পারে নাই। কারণ কি মানুষ ইন্ডিভিজুয়ালি একা চলতে চায়। এরকম একটা
প্রোগ্রাম তারা খেয়াল করছে যে মানুষের ভিতরে এই ধরনের টেন্ডেন্সি আছে। সেটা সে মানে ভোগ বিলাসের জন্যই একক হইতে চায়। কারণ দেখেন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটা জিনিস বস্তুর থেকে দূরে থাকার জন্য বা যেগুলার থেকে পাপ কার্য বা যেগুলা হয় সেটা হচ্ছে মদ, জুয়া, নারী আছে সেখানে, হ্যাঁ? যে আপনি তাদের কাছে ধারে কাছে যাওয়ার জন্য নিষেধ করল। তো এখন এইগুলা ভোগবিলাসী শয়তানের যে কারুকার্য আছে সেখানে নারীদেরকে ইনভলভ করতেই হয়। কারণ নারী হচ্ছে আপনার পাপের রাজ্যেও থাকবেন আবার স্বর্গের রাজ্যেও থাকবেন। কিভাবে দেখেন বিবাহিত অবস্থায় আল্লাহ পাক যে বন্ধন সৃষ্টি করছে সেটাকে আপনি মানে সম্পর্কের মাত্রাটাকে আল্লাহ খুবই লিগ্যালিটি সমাজে দিয়েছে। আবার যেটা আপনার বিবাহের উম উত্তর বা বিবাহের বাইরে আরকি সম্পর্ক সেটাকে সে গুনাহগার হিসেবে আখ্যা দিয়েছে। এখন আপনি যদি এই এই এশিয়া, এই বাংলাদেশ আমার যে দেশ এবং আশেপাশের কিছু দেশ যেমন ইন্ডিয়া আছে, আসে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, অনেক দেশ আছে, শ্রীলঙ্কা আছে, যারা আসলে এই সমাজে খুবই এই পুরুষ শাসিত একটা সমাজ ব্যবস্থার মধ্যে তারা বসবাস করে নারীরা, যেটা বোঝা যায়। কারণ আমাদের পুরুষরা খুবই অখেয়ালবশত সমাজকে এমনভাবে ঘুরছি যে নারীদেরকে আমরা খুব বেশি মানে এই হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী বা অন্যান্য ক্ষেত্রে রাখছেন। আ সেটা আপনার আইকনিক হিসেবে খেয়াল রাখবেন পৃথিবীর কোন জিনিস আইকনিক যেখানে রাখে সেখানে আর মানে আপামর যে বাইরের যে জনগোষ্ঠী থাকে বা কোনো কিছু তারা নারীরা ওইভাবে কার্যক্ষেত্রে নাই। কারণ এটা হয়তো কেন হয় জানি না। এটা হয়তো বহির্বিশ্বে বিভিন্ন প্ল্যানিং এর জন্য। আপনি দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যারাই ছিল বিগত কয়েকটা টার্ম তারা কিন্তু নারী এবং তারপরও আ দে দে স্পিকার সহ নারী ছিল এবং বড়, বড় জায়গায় নারীদের কিছু, কিছু পয়েন্টে ছিল। কিন্তু আপনার আমার ঘরের কি নারীরা কার্যক্রমে ওরকম অফিস আদালত চালাচ্ছে বা আমাদেরকে চালাচ্ছে, ইনকাম করতেছে? না। তো আসলে এখানে কি বিষয় নিয়ে নারী নেয়া সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমাদের কালক্রমে যে সময় চলে গেছে জীবন থেকে, হ্যাঁ? মানে অনেকটা সময় আমার দাদির যুগ বা আমাদের যুগ যেমন আপনি হয়তো ৫০ বছর আগের ইতিহাস আপনার খেয়াল করলে দেখবেন। যে নারীরা সেই তার সারাদিন তার জীবনটাকে সে এই একটা মানে কি বলে? মানে একটা এটার কি ধান, পাট এবং পরিবার, রান্না-বান্না এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিল। তো এটা আমরা কখনোই খেয়াল মানে আমাদের কিন্তু পিছনের যে গল্পগুলা আছে এগুলা খেয়াল করা উচিত। কারণ কি? ওইখানে তারা নারী কিভাবে সুখী ছিল না কষ্টে ছিল সেটা বুঝারও ব্যাপার ছিল। তারা ওইখানে যেমন তাকে যেভাবে ছেলেকে বিয়ে করাইছে বা মেয়ে মানুষ নিয়ে আসলো মানে তার ওয়াইফ নিয়ে আসলো আরেকটা পরিবারের সাথে। তারা এইখানে সারাদিনই রান্না-বান্না কাজকর্ম করে কোন ধরনের তাদের পড়াশোনার অতটুক চাপ ছিল না, করত না এবং সমাজে অন্যান্য কাজ, চাকরিজীবী এগুলোও ছিল না। একটা সময়ের পরের একটা পর্যায়ে আসলো যেটা আমাদের মাদের যুগ। তারা দেখা গেছে অনেকে জব করছে। বিভিন্ন জায়গায় তাদের পারিবারিকের জন্য কিছুটা স্বাধীনতা চিন্তা করে এবং দিছেও এরকম চাকরি-টাকরি এরকম। তো এইভাবে তাদের একটা কার্যক্রম গেছে, তাও খুব বেশি না, অল্প সমাজে এবং সেটা নিয়ে অনেক কথা হইতো। তখন নারীরা স্বাধীনতা মনে, মনে খুঁজতে পারত। আসলে কি স্বাধীনতা খুঁজতে চায় কখন? যখন পরাধীন হয়। আপনি কখনোই কোনো রাষ্ট্র স্বাধীন হইতে চায় না এরকম কিছু না। স্বাধীন হইতে যায় যখনই কোনো কারো কাছে সে পরাধীন হয়ে যায়, তখন স্বাধীনতা সে খুঁজে। তো আপনি স্বাধীনতাকে খুঁজে দেখেন নারীদের একটা আ স্টেপ যে আছে যারা কিনা এই বর্তমান ট্রেন্ডিং এ আছে যে আমাদের সমাজের যা চলতেছে যে আমরা কি ইউরোপ হইতে চাই, আমেরিকা হইতে চাই, লন্ডন হইতে চাই, বিভিন্ন কালচারকে আমরা অবশ্যই নিয়ে নিছি। যেটা আপনি আর আমি কখনোই ভাবতে পারি নাই যে আসলে এরকম দিকে আমরা চলে যাব। কারণ কি দেখেন, আমাদের সমাজে এর জন্য আমরা যে আমরা যে দায়ী করি অনেকেই রাস্তায় দাঁড়িয়ে যে, এই নারীটা খারাপ বা ওই নারীটা সমস্যা। সে বিদেশ চলে গেছে, সে চাকরি করতেছে, সে ওইখানে অনেক ছেলেদের সাথে আড্ডা দেয়, বিভিন্ন খারাপ জায়গায় চলে যায়। এইগুলা নিয়ে আমাদের অনেক সমাজে আলাপ এবং বিভিন্ন কালচার চলতেছে। ধরেন কেউর স্ত্রী বিদেশ গিয়ে টাকা কামায় দেশে পাঠাচ্ছে, সেটা আমরা ভালোভাবে দেখতেছি কিনা? না। হ্যাঁ, এখানে ভালো মন্দের ব্যাপার আছে। যেমন আপনি যদি সংসারের সুখ মানে একটা ছেলের সুখের একটা আ কি বলে? সুখের একটা মাত্রা যদি খুঁজতে যায় তাহলে ওই নারীর মাঝেই খুঁজে পায়। তো ওই নারীকে নিয়ে সে সংসার তো এখন ওইখানে দেখা যায় তাদের কিছু চাহিদা থাকে।
চাওয়া পাওয়া পূরণ, সে বাইরে যেতে চায়, ঘুরতে চায়, তার খাবারের প্রয়োজন হয়, তার উন্নত জীবন চায়। সেটা সে যতটুক দিতে পারে তার কালচার থেকে, ওইটা যদি তার পরিপূর্ণ ফিল আপ টা কাছাকাছি হয়, তখন হয়তো সমাজটা অতদূর ডেস্ট্রয় করার চিন্তা থাকে না। এখন যে ডেস্ট্রয় এর চিন্তায় আসছেন বা যেটাই বলতেছি, তো নারীরা এখন কিভাবে বের হচ্ছে? মানে আমাদের সমাজ থেকে। আপনি খেয়াল করে দেখেন হয়তো আ পরিসংখ্যান হিসেবে অন্তত ৫০ লাখ বা প্লাস এর কিছু কম বেশি হইতে পারে, আরো বেশি হইতে পারে। সেই নারী এখন আমাদের দেশের বাইরে বা বিভিন্ন প্রাচ্যের দেশে বা অন্যান্য দেশে কাজ করতেছে। এখন তারা কি সবাই নোংরা কাজ করতেছে? না। তারা ওখানে মাঠে-ঘাটে আ পারিবারিক বিভিন্ন স্কোপে তারা একটা বেতনভুক্ত চাকরি করতেছে। কিন্তু এটা যাওয়ার পিছনে কারণ তো সরকারের আছে অবশ্যই। কিন্তু এখানে সবচেয়ে বড় আছে হলো আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমি যে পুরুষ, এই পুরুষের শাসন ব্যবস্থাপনায়। কারণ নারীদের আমরা ঘরে তেমন কথা বলার জন্য বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন ধরনের সুযোগ সুবিধা প্রত্যেকটা ছেলে দেয় না। আর যখন দেখা যায় সে ধরেন দারিদ্র্য আমাদের দেশে অধিকাংশ লোকই তো দারিদ্র্য সীমা। কিছু লোক সেনা বিভিন্ন ওয়েতে হয়তো ধনী হইছিল। তো যে পুরুষগুলা আপনি যে পরিবারে থাকেন বা যেখানে আছেন আপনার চতুর্দিকে তাকায় দেখেন আপনারা ৫ জন পরিবার যদি একটু উন্নত থাকে, চাকরিজীবী ভালো কিছু কিন্তু পাশের মানুষগুলা কিন্তু কষ্ট করে। তারা হয়তো গার্মেন্ট চাকরি করতেছে বাট একজনে হয়তো রিক্সা চালাচ্ছে তার ওয়াইফ বা বিভিন্ন। তা এরা কিন্তু একটা সমাজ ব্যবস্থানের মধ্যে তারা অটো ঢুকে গেছে। এখন তারা মানসিকভাবে কিছু প্রবলেম দেখা দিতেছিল যে তাদের হয়তো আজকে চালের সমস্যা হইছে তা ঠিক হইছে কিন্তু ভালো একটা মাংস খাবে সেটা পাচ্ছিল না। হয়তো বাচ্চাদেরকে একটু ভালো কিছু দিবে সেটা পাচ্ছে না। আবার স্বামী-স্ত্রীর যে লং রোমান্টিক লাইফ যেটা সে দিবে সেটাও তার ওই যে দারিদ্রতার কষাঘাতে বা বাইরে সারাদিন পরিশ্রমের পরে তার আর ওই যে আরেকটা এপিসোডে বলছিলাম তার আর ওইভাবে ফিলিংস তার পরিবারের সাথে হয় না। তার শান্তি, সুখ এটা সে আর পায় না। তো এটা কন্টিনিউ অনেক বছর করার পরে দেখেন ওই লোকগুলা শহরে আসে কাজের আশায়। এখানে এসেও দেখে যে তার ভাগ্য পরিবর্তনটা খুব বড় হয় না। তখন আ ওই নারীটাই বলে যে আমি বাইরে চলে যাই। তখন সে তার দেশ থেকে তার বাইরের একটা স্কোপ নেয়, পাসপোর্ট করে এবং মাঝখানে দেখছি অনেক নারীদেরকে ফ্রি অবস্থায় বিদেশ নিয়ে গেছে বিভিন্ন লোক এজেন্সি। তাদেরকে আরো টাকাও দিছে কিছু, হাত খরচও দিয়ে দিছে। ওইখানে তারা জব করে, ওইখানে গৃহকর্মী এবং ওইখানে কিছু নির্যাতন হয় সেটা আলাদা কথা। হইতেই পারে কিছু দুর্ঘটনা কিন্তু সেটা হয়তো সরকার সেফটি দিলে সেরকম হইতো না। কিন্তু আমার কথা হচ্ছে যে যখনই এই নারী ঘর থেকে বের হলো, যখন আপনি এই মানে আমাদের তো মোল্লা সমাজ বলে আলেম সমাজ আছে যারা হয়তো নারীদেরকে আটকে রাখার জন্য পরিকল্পনা ভালো দিক নিতে চান যে সংসার সুন্দর থাকুক। উদ্দেশ্য ছিল এরকম যে পুরুষ নারী যেভাবে যার অবস্থানে থাকে নারীরা ঘরে থাকবে, ঘর সাজাবে, পুরুষরা বাইরে খাওয়া-দাওয়া। আসলে কি পারা গেছে? না। পুরুষরা তো ওইভাবে কাজ করে সরকারের আমাদের দেশে ওরকম ফ্যাকাল্টি নাই যে এরকম বড় কাজ করবে, ইনকাম করবে, ভালো পদ্ধতি মানে এরকম কিছুই অবস্থা না। তো এইখানে কি ঘটছে তাইলে এই যে মানুষগুলা তাদের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিছে। তারা বিভিন্ন জায়গায় নির্যাতিত হইলো, বিভিন্ন দেশে গেছে। তারপরে আপনি বাংলাদেশে বা আপামর সবকিছুতে দেখবেন হয়তো এই যে দেহ ব্যবসার সাথে জড়িত কয়েক লক্ষ লোক আছে। আপনি যদি হয়তো সার্ভে করেন সেটাও পাবেন। এখন এটা কেন গেছে? দেখা গেছে ওই যে ওই ২ টা কারণ। একটা হচ্ছে যৌবিক কারণ, আরেকটা হচ্ছে হয়তো স্বামী-স্ত্রী তার সাথে আর বনতেছে না, হচ্ছে না, সে চলে গেছে বা পারিবারিক অর্থনৈতিক দৈন্যতা আছে সেখানে সে চলে গেছে। এই পরিকল্পনার মাঝে আমাদের সমাজ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে এটা একটা রেভলিউশন এর দিকে যাচ্ছে। কিভাবে? ওই যে যেমন আমরা বলতেছি না যে জুলাইয়ের যে রেভলিউশন এরপরে আমরা নতুন একটা দেশ গড়তে চাই। ঠিক এরকম মানুষের মনের ভিতরেও এরকম একটা নতুন একটা দেশ গড়া নতুন একটা সমাজকে তারা ভাইঙ্গা মানে পুরাতন একটা সমাজ ব্যবস্থাকে ডেস্ট্রয় করে সে নারীরা হয়তো তারা স্বাধীনতাকে যেমন সে সুন্দর কিন্তু তার হাসব্যান্ড সুন্দর লাগতেছে না। বিভিন্ন বিভিন্ন কারণে প্রত্যেকটা একটা রিজন আছে। প্রত্যেকটা মানে সেই নারীর কাছে, সেই মনের কাছে এই রিজন গুলা তারা মনের ভিতরে একসময় ব্লক করছে তাকে। এখন সেখান থেকে বের হইতে চেয়েছে এবং সেটা বের হয়ে আসছে প্রায়ই। কিন্তু আমাদের এই সমাজটা এখন আবার ওই ইউরোপিয়ান স্টাইলে যে নারীদের যে মূল্যায়ন আছে, যে পরিমাণ তাদেরকে মানে সমাজ আইনতভাবে যে পাওয়ারিটি দিছে, যে সমাজ ব্যবস্থাপনায় শক্তি দিয়েছে, তাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় নারীকে চলার জন্য ধরেন সেখানে একটা নারী আ ছোট ড্রেস পরে যদি সারারাত রাস্তা দিয়ে ঘুরে তখনও তাকে কেউ ডিস্টার্ব করবে, তাকে ডাক দিবে খারাপ কথা
সেটা সম্ভব না। আর আমার দেশে আপনি ইচ্ছা করলে সন্ধ্যার পরে একটা নারী যদি খালি একটা নিয়ন আলোর লাইটের নিচে চলে যায়, তখনই আমরা সমাজে দাঁড়ায় বলতেছি এই নারীটা খারাপ দিক ওকে মানে সে প্রস্টিটিউট বা অন্যদিকে সে চলে গেছে, তার পিছনে কিছু ছেলে যাচ্ছে। এই ধরনের একটা হয়ে যায়। তো আমাদের সমাজ এখন ওইটা হয় নাই। তো এইটা আসলে কি এইখানে আ অবশেষে দেখা যায় আমরা এই যে মানুষের মাঝে বা ছেলেদের মাঝে একটা বিরক্তি আসতেছে যে সংসারের প্রতি। এটাও হচ্ছে। শুধু নারী হচ্ছেন, নারীরা বিরক্তি আসছে। এই যে আশাটা, এইটা কিন্তু ধরে নেন আমাদের দেশে ৫,০০,০০০ পুরুষ আছে, আবার ৫,০০,০০০ নারী আছে। তো এইখানে যদি আপনার ৩,০০,০০০ সরি মানে ৫,০০,০০,০০ বা ৪,০০,০০,০০০, ৫,০০,০০,০০০ এরকম পুরুষ আর হইলো নারী ইয়ং আছে। এরা যদি এই এই ২,০০,০০,০০০ লোক বা ১,০০,০০,০০০ লোক করে যদি destroy ঘটায় ফেলায়, তাদের পারিবারিক সম্পর্কটা ছিন্ন করে ফেলায়, তাইলে থাকবে কি? তখন পরিবেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? আপনি একবার খেয়াল করে দেখেন। আর স্বাধীনতা মানে আপনি যদি পার্সোনালি দেখেন স্বাধীনতা বলতে কি তাদের কাছে যে সে তার যেমন আপনি আপনার সংসারে আপনার ওয়াইফকে হয়তো তাকে টিকটক করতে দিবেন না, তাকে ভিডিওতে কথা বলতে দিবেন না। সে কোন ছেলের সাথে কথা বললে ওইখানে খুনাখুনির একটা অবস্থা হয়ে যায়। এই যে পরিস্থিতিটা হয় এটা কিন্তু ওরা এখন চায় না। ওরা মানে ওরা চাচ্ছে সংসার থাকুক, আরো ২ জনের সাথে রিলেশন করলে সমস্যা কি? যেটা ধর্মীয়ভাবে টোটাল নিষেধ। ঠিক আছে? এইভাবে করলে আল্লাহ পাক পছন্দ না। কিন্তু সমাজের মানবিক যে শয়তানের যে প্ল্যানিং গুলা আছে এগুলা এইটা আবার তারা চায়। এখন এটা আপনি কিভাবে এর সলিউশন দিবেন? এর সলিউশন দেওয়াটা তো কারণ উন্নত বিশ্বকে আমরা ফলো করি। যেমন খাদ্য ছিল না আমরা চাউমিন খামু। ঘরে, ঘরে কিন্তু চাউমিন ঢুকছে। মানে যেটারে বলে নুডলস আরকি। যেটা আমরা একসময় কেঁচু মতো মনে করতাম, খাইতে চেতাম না। তো এইটা এখন দেখেন আপনার বাচ্চা, আমার বাচ্চা প্রতিদিন সন্ধ্যায় বা সপ্তাহে ৩ দিন ৪ দিন সে খায়। এটা তো এখন আপনার ওই যে বা আগের আমার গ্রামের যে মুই মুড়ি, খই এগুলা যে খাওয়াবেন, এটা পাওয়াও যায় না। আর এটা তৈরি করে না, এটার ইন্টারেস্টও কমে গেছে। তাইলে আপনার সমাজের চাহিদার কাছে সবকিছুই তো পরাজিত হয়ে যায় একটা সময়। তো আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা বড় বিষয়। তো এখন যে রে রে রেভু যেই রেনেসাঁ ঘটতেছে, যে রেনেসাঁ মানে একটা অভ্যুত্থান মানে একটা অন্ধকারচ্ছন্ন মানে যে পরিবেশ সেটা চলে আসতেছে, সেটা আপনি আগের যে পারিবারিক সম্পর্ককে আপনি দেখেন বেশিরভাগ ডিভোর্স হয়ে যেতেছে। আপনি কি জোর করে পারতেছেন? সামাজিক ভয় দেখাইতে পারতেছেন? নারী কি আটকে আছে? না, আসলে এইগুলা নিয়ে দেখেন অনেক ভিডিও আসে, নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়? না, আসলে না। এখন চাহিদার কাছে সবকিছু চেঞ্জ হয়। চাহিদা কি? আপনার টাকার চাহিদা আছে। ছেলেদের চাহিদা আছে। সৌন্দর্যের ব্যাপার। একটা ছেলে সুন্দর যদি না থাকে, পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দরভাবে নিজেকে গোছায়, তার ওয়াইফ তাকে লাইক করতে চায় না। আরেকটা সুন্দর ছেলের দিকে তার চোখ চলে যায়। এখন ধর্মীয় অনুশাসন দিয়ে তো আপনি আটকায় রাখাটা খুবই সো টাফ হয়ে গেছে। সমাজ তো এখন বিশাল বড় ব্রডকাস্টিং হয়ে গেছে। এটা আপনার অনলাইনের যুগ, এখন আপনার ক্যামেরার যুগ। এখানে YouTube আসছে, TikTok আসছে, Facebook আসছে, Meta অনেক কিছু দিছে। আপনাকে এখন তো ঘরের মুঠোয় বসে কথা বলার স্কোপ করে দিছে। তো এখন কি করবেন এইগুলাকে? এইগুলাকে কোন দিকে নিবেন? এখন যদি আপনি আগের ধইরা রাখেন তাইলে তো সুন্দর হবে না। ধরেন নারী নষ্ট, ধরেন একটা ছেলের নারী আরেকটা তারা স্বামী-স্ত্রী কিন্তু ওই মেয়ে বা মহিলা আরেকটা মানুষের কাছে যায়। তখন এই পুরুষটা এটা সহ্য করতে পারে না। সেখানে দেখেন প্রায়ই খবরে দেখা যায় খুন হচ্ছে। আ তারপরে বা মানে এমন কিছু হচ্ছে যে ওই নারী তার বাড়ি ছেড়ে আবার আরেক বা পুরুষের বাসায় অন্বেষণে বসছে। বিভিন্ন ঘটনা ঘটতেছে। তো এই রেভোলিউশনের মাঝে আমাদের কি চাওয়া পাওয়া আছে? আসলে আমরা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবো যে আসলে আমাদের মাঝে কি করা উচিত? আমাদের এই সমস্যাগুলা হচ্ছে সকলের সামনে আসছে। মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে হচ্ছে। তো অ আ তারা কিন্তু বলতে পারতেছে না ইউরোপিয়ান ধারাটা কি? হ্যাঁ? ওইখানে আপনি যান না প্রত্যেকটা পরিবারের মাঝে বা আপনি খুঁজে পাবেন না। ওই নারীরা তাদের মতো জীবন জীবিকা চালাচ্ছে। সে তার মতো কাজ করতেছে। আবার তার ভাল লাগছে, তার বয়ফ্রেন্ড আছে, তার হাসব্যান্ড আছে। এখানে কিছু বলার নাই। আমাদের দেশের মানুষ কি এটা চাচ্ছে? আমার তো মনে হয় এরকমই চাচ্ছে। কিন্তু এটা হয়তো পরিবেশগতভাবে এখনো ওই যে একটা দ্বন্দ্বের মধ্যে রেখে গেছে যে আমাদের বাপ-দাদার আমলের পিছনের ইতিহাস আর এখনকার এটা চাচ্ছে না। এটা একটা টানাটানির যুগ চলতেছে। এখন এখানেই ছিঁড়ে যাবে। তবে এগিয়ে যাবে তো ওই ইউরোপিয়ান স্টাইলকেই ফলো করে। কারণ ওইটাই তো চাচ্ছে যে আপনি বলেন তো কয়জন এটাকে চায় না। কারণ আমাদের মাঝে তো নারীদের নিয়ে আমাদের অনেক ভুল তথ্য আছে। তথ্য আছে যেমন আপনি ছোট থেকে আমার বাচ্চা, আমার মেয়ে হইছে ধরেন আমার বাচ্চাটাকে আমি কি মসজিদে নিয়ে যাইতে পারতেছি প্রতিদিন মানে ৫ ওয়াক্ত নামাজের জন্য তার যে প্ল্যানিং ছিল যে সে মুসলিম হিসেবে আসছে। তার ঘরের ভিতরে যদি সে তার মা যেতটুক পড়ে সেটুক বুঝায় সেটাই করবে। কিন্তু আমাদের সমাজ তো সেটাই পুরুষরা দেই নাই। কারণ কি দেয় নাই? তাকে স্বাধীনতা বলতে এই না তাকে সবকিছুতেই দেব মানে স্বাধীন ফ্রিডম না।
তারকে নিয়ে ঘুরতে যাওয়া, তাদেরকে খাওয়ানো, তাদেরকে ভালো-মন্দ পোশাক কিনে দেয়া, তাদেরকে সেবা মানে তারা যাতে আসলে কোনো কিছু এতটুকু অভাববোধ না করে। শারীরিক সম্পর্ক সেটাও সবচেয়ে জরুরি। তো এই ব্যাপারগুলো আপনার কি করতে হবে? মানে পূরণ করতে হবে। তাইলে এটা যদি আপনি না করেন, ধরেন একজন লোক মাসে ৳৫০,০০০ বেতন পায়, বড় একটা প্রাইভেট কোম্পানি বা যেকোনো কোম্পানি চাকরি করে। সে সকাল ৮ টায় বের হয়। আসে সে রাত্র ১২ টায় বা ১০ টায়। আসার পর ক্লান্ত থাকে। সে মানুষ তার পরিবারের খোঁজ খবর কতটুক রাখতে পারে? তার সাথে রিলেশন কতটুক করতে পারে? তো এইখানে তো সে ডেস্ট্রয় ঘটাবেই। সে পার্শ্ববর্তী একজনের সাথে ডেস্ট্রয় ঘটায়। মোবাইলে একটা ডেস্ট্রয় ঘটায়। সে দেখেন আপনি হয়তো আমার কথা বিশ্বাস এইভাবে নাও হইতে পারে যে পরিবেশ হ্যাঁ, হবেই। আপনি এই মুহূর্তে আপনার TikTok একটা অ্যাকাউন্টে ঢোকেন। ঢুইকা দেখেন এইখানে কত হাজার নারী আছে। তারা তো একটা পরিবারের ভিতরেই আছে। কিন্তু তারা কি চাচ্ছে? তারা আপনার নক করতেছে, তারা কথা বলতেছে, তারা ভালো ভিডিও করতেছে, খোলামেলা পোশাকে ভিডিও করতেছে। তারা চাচ্ছে যে মানে ধরেন ছেলে বয়ফ্রেন্ড তার সাথে একটু ঘুরতে যেতে চায়। সে আবার সংসারে ফিরে আসবে। কিন্তু সে ওইটা চায়। কিন্তু এটা নিয়ে আপনি কতদিন লোভ করার চেষ্টা করবেন? পারবেন এই সমাজকে পরিবর্তন করতে? এগুলাকে আমরা বলতেছি পারবো। আপনি পারবেন। ওইটা হচ্ছে আবার ওই যে কি বলে? এই যে আফগানিস্তান যে স্টাইলে মেয়েদের রাখে, ওই স্টাইলে যদি আপনি যাইতে পারেন, তাইলে আপনি হয়তো তাদেরকে ঘরে বন্দি বা চোখ-মুখ বন্ধ করে একটা অবস্থানে রাখা, যেটা হয়তো ভয় দেখানো, শিরচ্ছেদ করা বা মেয়েদের হত্যা করা, ওই ধরনের আইন করতে গেলে হয়তো পারবেন কিছুটা। তো আমার মনে হয় কি এইটা আসলে আমাদের কি ওই পথে কি যাওয়া ঠিক? এখন প্রশ্নগুলো হচ্ছে এই জায়গায় যে ওই যে তালেবানি তাদের লাইফে কি আমাদের যাওয়াটা কতটুক ঠিক আছে, বা একে জঙ্গি কেন বলা হয়, বা অনেক সময় তাদেরকে আবার আমরা মুসলিম তাদেরকে বাহবা দেয় এরা শ্রেষ্ঠ মুসলিম। আসলে কি এটা আমরা কিছু নবীদের জীবনে যাওয়া উচিত যে আসলেই আমাদের কি ফলো করা উচিত। আপনার নবীদের জীবন, আপনার ফেরাউনের জীবনও দেখতে হবে। কারণ ফেরাউন তো পৃথিবীর একটা নিদর্শন, হ্যাঁ? যে অত্যাচারী বাদশা বা শয়তানের শয়তান ছিল সে। তার নিদর্শন তো আল্লাহ পাক রাখছে পৃথিবীতে। আর তো পৃথিবীতে অন্য কেউ এরকম রাখে না। হয়তো বলছে নমরুদ-টমরুদ অনেক কেউ ছিল। কিন্তু তারটা তো এখনো আপনার ফ্রান্সের মিউজিয়ামে তার দেহ অবশিষ্ট রাইখা দিছে। মানুষ পৃথিবী যতদিন আছে তো কিয়ামত পর্যন্ত সে দেখতে পাবে। এই একটা ব্যাপার। তো এখন এটা কেন বলতেছি? কারণ হইলো আপনি খেয়াল করেন ফেরাউন কেমন অবস্থা ছিল সেটা আমাদের এই সমাজের যারা যে জ্ঞানী আলেম, তারপরে যারা কোরআন বিশ্লেষণ, তারা কিন্তু এই ঘটনা সমস্তটাই বলে যে ফেরাউন কি করছিল ওই সমাজ ব্যবস্থাপনায়। তো উনি একটা অত্যাচারী এবং খারাপ বাদশা ছিল। আল্লাহকে মানত না বা খারাপ কাজ করত, হত্যা করত, সবকিছুই করত। সেই বাদশা যে হইয়া সে তার স্ত্রী ছিল আসিয়া। তা আপনি খেয়াল করেন যে এত বড় একটা খারাপ মানুষ, যে আল্লাহর নিদর্শন কুরআনে তার নাম লেখে, তাকে বা এরকম মানুষ তো আর আপনি পৃথিবীতে ধরেন অনেক পাপ কার্যের সাথে লাখ মানুষ জড়িত আছে হইতে পারে। কিন্তু কেউরে তো ওর মতো মমি করে কাউকে দেখায় নাই। তো ওই ব্যক্তির আ যে স্ত্রী আসিয়া, সে কিন্তু আ পৃথিবীতে নাকি যারা সুসংবাদ পাইছে আল্লাহর কাছ থেকে যে তারা বেহেশতে যাওয়ার নারী সবার আগেই, সেই ৪-৫ জন বা ৪ জন নারীর মধ্যে সে একজন, হ্যাঁ? আসিয়া, বিবি আসিয়া। তাইলে চিন্তা করেন সে আসিয়া এত ভালো কিছু দেখার পর তার হাসব্যান্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ কাজ করতেছে, হয়তো বাধা দিছে। কিন্তু পারে নাই তাকে ফ্রেশ পথে বা একদম যেমন আমরা অনেক সময় চিন্তা করি না যে একটা মানুষ এলাকাতে খুবই খারাপ। মনে হচ্ছে আমরা খারাপ বলি, কিন্তু আসলে উচিত না বলা। কারণ আল্লাহ কাউকে খারাপ বলতে না করছে। ওই যে নেশা করে বা বিভিন্ন প্রবলেম আছে, তাকে আমরা ধরেন দিনের পথে নেয়া যায়। ধরেন বিভিন্ন এই যে যেমন তাবলিগ জামাতে নেয়া যায়, একটু ভালোর চেষ্টা করে বা করে। হয় নাই এই বিধায় জোর করা যায় না। কিন্তু ওই ভালো হয়ে গেছে। কিন্তু তখন তো এরকম চেষ্টা তারা কম করে নাই। হয়তো কোনোভাবে চেষ্টা করছে আল্লাহর দিকে করে, তো হয় নাই কেন? আমাদের যে নবী ২ জন নবী তাকে বোঝানোর চেষ্টা করছিল, হ্যাঁ? হারুন আলাইহিস সালাম এবং এই মুসা আলাইহিস সালাম। যাদের কথা, যাদের গল্প দিয়ে বা যাদের ইতিহাস দিয়ে আপনার পুরা কোরআন অধিকাংশ আয়াতের মধ্যে তাদের ইনভলভ বুঝাইছে মানুষকে, পরবর্তী জাতিকে। তা আপনি খেয়াল করেন ওই তখন কি আ আসিয়া কি এটা আমি মেয়েদের জন্য বলতেছি যে প্রত্যেকটা নারীদের জন্য। ওই পুরুষটা খারাপ হয় কি আসিয়া তাকে বিবি আসিয়া কি ফেরাউনকে তার স্বামী বা সংসার বাদ দিছিল? তাকে কি করছিল? দেখেন তার ঘরে মনে হয় সন্তানও ছিল না। কারণ আ মূসা তার সন্তান হিসেবে তাকে পাইছিল। তার আদর যত্ন করে তাকে পালন করতে চেয়েছিল। যাক, থাকতে পারে। কিন্তু আমি ওই কথাই বলতেছি। তো আপনি খেয়াল করেন যে এদেরকে
সেই নারী যে ওই হাসব্যান্ড বা তার সাথে তার জীবনটা শেষ করছে হয়তো একটা সময়, তাই না? তো এটা আমাদের কেন আমরা মানে বোঝা উচিত। নারীদেরও বোঝা উচিত যে আমার হাসব্যান্ড একটু খারাপ হইতে পারে, নেশা করতে পারে। ধরেন নেশাগ্রস্ত অবস্থায় এই সমাজে প্রায় 20 থেকে 30% সংসার ভাঙতেছে। নেশার একটা সিম্পটমের জন্য ছেলে নেশা করে, মেয়েটা না পাইরা চলে যায়। কিন্তু আসলে উচিত তাকে লাস্ট পর্যন্ত সময় দিয়া ব্রেক না করে তার লাইফটাকে সুন্দর করা, হ্যাঁ? এটি আপনার পরীক্ষা। এর বাইরে তো পরীক্ষা না। আপনার নতুন জীবনে গিয়ে আর কি পরীক্ষা দিবেন? হয়তো সৃষ্টিকর্তা বিভিন্ন হয়তো পরীক্ষা নেয়। তো আসিয়ার ঘটনা এরকম হইল। এখন আসেন যে লূত আলাইহিস সালামের অবস্থান দিয়ে দেখেন। আমাদের লূত আলাইহিস সালাম ছিলেন খুবই একজন আল্লাহর কাছে মনোনীত, আমাদের কাছে একজন নবী। আপনি চিন্তা করেন সেই নবীর যে স্ত্রী, সে কিন্তু তার জীবন দশায় সে মানে তার যে কার্যক্রম ছিল সেগুলা হয়তো কোরআনে আমাদের ইয়েরা বলে যে সে হয়তো এই নবীর সবকিছু শুনতো না। সেও ওই যে যারা ছিল ওই সমাজে গেই ছিল যাদের সাথে তাদের সাথে চলতো। তো এইখানে আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করে নেয়। আমাদের নবী কিন্তু তার সাথে সম্পর্ক করছে। তার নবীর ঘরে কিন্তু মেয়ে সন্তান ছিল আরো। তো তার সাথে সংসার করার পরই তো হইছে। তো এখন এই যে সম্পর্কের লেভেলটা যদি আপনি দাঁড় করায় দেখেন যে নবী যদি জানে যে আমার ওয়াইফ খারাপ, আমি এত একটা পীর, সরি, আমি এমন একটা নবী আল্লাহর মনোনীত এই পৃথিবীতে, সকল মানুষের সমাজে পৃথিবী যতদিন বেঁচে থাকবে জানবে তার নাম। তো সেই মানুষ এত ভালো মানুষ, সেই মানুষ কি এত খারাপ একটা নারীর সাথে সংসার করতে পারে? হ্যাঁ, অনেকে ভুল ব্যাখ্যা দেয় ভাই। কারণ না, তখন সেও কিন্তু আল্লাহর কাছে বলছিল আল্লাহ আপনি তাকে ক্ষমা করতে পারেন ভাই, বলছে না ফেরেশতারা তাকে না আপনার সকলে দাও। এখন আমাদের সন্তানও তো নষ্ট হয়, সেটাও তো আপনি সেটার গল্প কিন্তু আপনি পাবেন কোন জায়গায় তাকায় দেখেন, সেটা হলো নূহ আলাইহিস সালামের সন্তানের দিকে। সেও তো আল্লাহ ক্ষমা করে নাই, তাকে ধ্বংস করে দিছে। লূত আলাইহিস সালামের স্ত্রীকে ধ্বংস করছে আল্লাহ, কিন্তু সে নবী কিন্তু করে নাই। তার জন্য তার কাছে ক্ষমা চাইছে। আপনি বুঝেন ইসলাম যে জিনিসটা বুঝতে চান, সৃষ্টিকর্তার যে ব্যাপারটা, এইখানে কত বড় স্যাক্রিফাইস আর কতটুক গ্রহণ করা যায় এই ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি বোঝা উচিত। এটা বুঝলে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, আর নাহলে শান্তি আসবে না। তো এইটা কেন বললাম, এই সমাজ আমাদের কাছে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছে, আমাদের যে ভুলের মাসুল আমরা কেন দিচ্ছি জানেন? আমাদের যাওয়ার কারণে এইখানে যে আমরা এক একটা ভুল এক একটা অঞ্চল থেকে করতেছি, এক একটা রাস্তা থেকে করতেছি। আমরা না বুঝার কারণে। তো আমাদের যে সমাজ বর্তমানে আছে সে নবীদের মতো জীবন না, সেই ফেরাউনের মতো জীবন না। তো আমরা তাদের যে ভুল আছে, ধরেন না একটা নারী একটা পুরুষের ভুল ধরতেছে। ঠিক আছে? সেটা কমায় দেন না রে ভাই। সে তো ভুল করতে পারে। তাকে ভালো করার চেষ্টাটুকু করা উচিত, হ্যাঁ? তো এইটা না হইলে ওইভাবে ফিরে আসতে পারেন। তাইলে এখন এইভাবে সম্ভব না। যদি আপনি এই প্রসেস এ যাইতে পারেন তাইলে হয়তো অ ওই যে আমরা যদি হাত মোজা আর পা মোজা আর বোরকা পইড়া সবকিছুকে চোখ বন্ধ কইরা, মানে চোখটাকে শুধু বাহির করা সব বন্ধ করে আপনি হাঁটান, মনকে তো আর আপনি ব্লক করতে পারবেন না। দেখেন যেখানে বোরকা বা বিভিন্ন ওইখানে ধর্ষণের কাজও কিন্তু কম হয় না, অনেক হয়। আপনি কত দেখবেন এই শত, শত আলোচনা টিভি মিডিয়াতে বছরের পর বছর আসতেছে। ঠিক আছে? এগুলা আমরা অনেকে নাস্তিক বলতেছি, অনেকে ইসলামিক ফোঁটা নিতেছেন। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে সৃষ্টিকর্তার এই যে নবীদের জীবন, তার স্ত্রীর জীবন, ওই বিভিন্ন এদের লাইফ গুলার সাথে তাদের মানে মুখোমুখি করে দাও। তাদের লাইফ গুলাকে সে বুঝায়, এবং আল্লাহর মুখোমুখি যখন হয় তখন তার তেমন কিছু লাগে না। আর আসলে আমাদের কোরআন বা আল্লাহর যে মানে কোরআন বা আল্লাহর যে চাওয়া যেগুলা করে গেছে সেগুলা ইতিহাসিক এরকম যে আপনাকে একটা ট্রেন্ড মানে একটা তাঁবুর মতো সমস্ত কিছু চোখ-টোখ বন্ধ করে সবকিছু করে তারপর আপনি একটা নারীকে প্রচুর সমাজে আপনি তাকে আ মানে আপনি রাখবেন। এটা তো আসলে সৃষ্টিকর্তার বিধান না। আপনি যত কিছু আপনার সতর টাকা মানে এই ধরনের পোশাক এটা তো আপনি বলতে পারবেন না। তো এটা কেন করছে সেটা হলো আলাদা কথা। এটা অন্যরকম একটা আলোচনা। তা আমি মনে করি যে এইখানে আমাদের যে এই না আমাদের যেমন আপনি যদি দেখেন যে আপনি একটা পার্শ্ববর্তী দেশে যান না কিছু যারা খুবই ছোট, ছোট ড্রেস পরে ঘুরতেছে সব দেখা যায়। তা আপনার তাদেরকে কেউ দর্শন করতে পারে? সে দেশের আইন আছে, সে দেশের মানুষের শিক্ষা আছে। তারা ইচ্ছা হইলে কারো কাছে চায়, কিন্তু আপনি জোর করে কিছু করতে পারবেন না। রাস্তায় একটা দর্শন করে থাকতে পারবেন ওই দেশে। আপনার মৃত্যুদণ্ড দিয়ে বা যেকোনো করবে। আর আমাদের দেশে কিন্তু এত কিছু করার পরও গিয়া দেখেন সমস্ত জায়গায় আপনার কয়টা কেস আসে? মানে থানায় লজ্জায় আসতে চায় না মানুষ। কিন্তু দর্শন দেখেন প্রতিদিন শিশু বাচ্চা সহ হইতেছে। আচ্ছা শিশু বাচ্চার শরীরে কি আছে?
তার প্রতি আপনার ধর্ষণ কেন করতে গেল একটা দাড়িওয়ালা লোকই হইতে পারে বা দাড়ি ছাড়া লোক হইতে পারে, এটা কোনো না। একটা মানুষ সে করছে, এটা আপনি দেখেন মাদ্রাসা হচ্ছে না, এগুলো আপনি কি নিয়ে কথা বলবেন? তাহলে আমি কেন বলতেছি যে আমাদের যে মূল প্ল্যান, মূল চিন্তা, আমাদের চিন্তা চেতনাটাই তো মানুষের চিন্তা, মানুষ সৃষ্টির সেরা কেন চিন্তা দিয়ে, জ্ঞান দিয়ে। এই জ্ঞান দিয়ে আপনাকে বিচার করতে হবে সমাজকে। আপনি কোনো জিনিসকে দিয়া দেখাইয়া সেটা করা চলবে না। তো এইজন্য বললাম যে আমরা স্টাইলের দিকে, ইউরোপিয়ানের দিকে চলে যাচ্ছি। তাদের দিকে যাওয়ার কতটুকু রাস্তা বাকি আছে? মানে আমি একটা গন্তব্যে নেক্সট, এটা গন্তব্য সবকিছু মিলা হয়তো আগামী সব মিলা ধরেন ২ যুগ থেকে ১.৫ যুগ, ধরেন সব ১৮ থেকে ২০ বছর বা ২৪ বছর সময় নিবে। ওই ট্রেন্ডে চলে যাবে সবাই। আল্লাহ না করুক, মাফ করুক। আমি তো আসলে ভবিষ্যৎবাণী, কিন্তু আচরণ, আপনার পরিবেশ, নারীদের কথা বলার অধিকার এমন পর্যায়ে চাচ্ছে, এইটা একটা কারণ। তার অধিকারে আপনি শুনবেন সবই ভুল, পুরুষরা করতেছে। আর হ্যাঁ, পুরুষদের মানে ওই যে একঘেয়েমি জীবন দেওয়া, তাদের উপরে চাপ দেওয়া, মূল চিন্তা, আমাদের চিন্তা চেতনাটাই তো মানুষের চিন্তা, মানুষ সৃষ্টির সেরা কেন চিন্তা দিয়ে, জ্ঞান দিয়ে। এই জ্ঞান দিয়ে আপনাকে বিচার করতে হবে সমাজকে। আপনি কোনো জিনিসকে দিয়া দেখাইয়া সেটা করা চলবে না। তো এইজন্য বললাম যে আমরা স্টাইলের দিকে, ইউরোপিয়ানের দিকে চলে যাচ্ছি। তাদের দিকে যাওয়ার কতটুকু রাস্তা বাকি আছে? মানে আমি একটা গন্তব্যে নেক্সট, এটা গন্তব্য সবকিছু মিলা হয়তো আগামী সব মিলা ধরেন ২ যুগ থেকে ১.৫ যুগ, ধরেন সব ১৮ থেকে ২০ বছর বা ২৪ বছর সময় নিবে। ওই ট্রেন্ডে চলে যাবে সবাই। আল্লাহ না করুক, মাফ করুক। আমি তো আসলে ভবিষ্যৎবাণী, কিন্তু আচরণ, আপনার পরিবেশ, নারীদের কথা বলার অধিকার এমন পর্যায়ে চাচ্ছে, এইটা একটা কারণ। তার অধিকারে আপনি শুনবেন সবই ভুল, পুরুষরা করতেছে। আর হ্যাঁ, পুরুষদের মানে ওই যে একঘেয়েমি জীবন দেওয়া, তাদের উপরে চাপ দেওয়া। আসলে কি জানেন? আপনি খেয়াল করে দেখেন, এখানে খুবই একটা সিগনিফিকেন্ট ব্যাপার যে আপনি যখন কোনো মানুষকে বিয়ে করছেন, সংসার করতেছেন, আপনার একটা স্ত্রী, এখানে ২ টা মানুষ কন্টিনিউ অনেক সময় সংসার করার পর দেখবেন শয়তান হোক আর নিজের মন বলুক, মানে সেপারেশন বলতে হইলো ২ টা খুব বেশি একই রকম সম্পর্ক বলেন, একই জিনিস বারবার ভাল লাগে না। এরকম একটা ব্যাপার সকলের মনে কাজ করে। আপনার প্রত্যেকটার অন্তরে গিয়া জিজ্ঞেস করেন। এটাকে জোড়া দেওয়ার জন্য সৃষ্টিকর্তার মুখোমুখি হইয়া সমাজ চেতনা, নিজের লজ্জাবোধ এবং বিবেক, মানবিকতা, বাচ্চাদের জীবনযাপন, এইগুলা নিয়ে চিন্তা করে সম্পর্কটা নষ্ট হয় না। কিন্তু মনের ভিতর তো এইগুলা কাজ করে। এখন যদি সে এইটাকে, এই সীমানাটাকে, মানে সে ভেঙে এর চেয়ে উপরের লেভেলে চলে যেতে চায় যে আমি সীমানা মানব না। তখন তখন তার জন্য ওই রাস্তা কি করে ফুলফিল তৈরি হয়ে যায়। তখন সে আর এই ডেস্ট্রয়, যেমন এখন একটা আমার চোখে দেখা একটা নারী, তার সংসার ছিল, ছেলেটা হয়তো রিক্সা চালায়, কিন্তু তাদের সবকিছু ভরণ পোষণ হয় না। তারা দুজনেই চিন্তা করলো ঠিক আছে, তা তুমি তো, আমার তো টাকাও নেই যে আমি বিদেশ যাই, আমি চাকরি করে পাঠাবো। তাহলে পুরো মেয়েদের জন্য সুযোগ ছিল, ঠিক আছে তুমি যাও, ওই চলে গেছে। একটা সময় ৫-৮ বছর হয়ে আসছে, সে আরো সুন্দর হয়ে আসছে বিদেশ থেকে আইসা, দেয় তো পুরুষটা অন্যরকম হয়ে গেছে, মানে ভালো লাগে না বা এই ধরনের। এখন তার চোখ, মন, সবকিছু, তার পরিবেশও চেঞ্জ হয়ে গেছে। সে আগে যেরকম টিন সেট ছোট্ট রুমে ঘুমাইতো, সেটা না, হয়তো একটা ফ্ল্যাট বাসা নিছে। এখন দেখা গেছে কি জানেন, সে চায় যে ওর চেয়ে উন্নত একটা, আবার তার পিছনে আরেকটা সুন্দর ছেলে ঘুরতেছে, বা পুরুষ ঘুরতেছে। এই যে প্রবলেম, এগুলো আপনি কি দিয়ে সমাধান করবেন? আমাদের সমাজ কি, এই সরকার এগুলা নিয়ে ভাবে? আমার তো মনে হয় না। তাদের ভাবনা হইলো ট্যাক্সের মাত্রা কতটুকু বাড়ানো যায়। আপনি মানবিক উন্নয়ন করবেন কি দিয়া? মানুষের বাসস্থান, তার জীবন জীবিকা, তার চরিত্র গঠন, তার জীবন ব্যবস্থাকে যদি আপনি চেঞ্জ না করতে পারেন, তাহলে তো আপনার এটা, যেমন হ্যাঁ, আপনি ওদেরকে ছেড়ে দিয়েছেন, ওরা ওরা মানে ধরেন তারা ভাইঙ্গা চুরায়, যেমন এই যে মানে কি হচ্ছে ৫ই জুলাই না কবে ওই দিনকে কি করলো, একটা সরকার ভাঙার জন্য সকলে নাইমা ভাইঙ্গা চুরা শেষ করে দিছে। আচ্ছা, এটা কি আপনার এই গিয়ে কি অন্য আরেকটা প্রেক্ষাপট পাইছেন না? এখন ওইটা আর আছে? আগের আগের পজিশনে আছে? নাই তো। আর কিচ্ছু হচ্ছে না। তো আমাদের এদের মাঝে এরা এই ৫০ লাখ বলেন, ৩ কোটি বলেন, যত নারী আছে, এরা একটা সময় যারা এই যে ইয়ং, আমাদের দেশটা এরকম সবচেয়ে বেশি ইয়ং। আপনি
ডাক্তার ইউনূসের কথা শুনে দেখবেন ইয়ং বেশি আমাদের। অন্যান্য দেশে এরকম যুবক ছেলে-মেয়ে কম। তো এদের ভিতরে তো স্পিরিট বেশি। এদের এদের এখন চিন্তা করে যে আমি কেন বদ্ধ একটা পৃথিবীতে থাকবো? আমার সন্তান হবে ভালো কথা, কিন্তু আমি একটা বিয়ে করব একটা মানুষ, সে আমাকে আটকায় রাখবে। অনেক মেয়ে আপনি বিশ্বাস করেন, আপনি ভার্সিটিতে যান, অন্যান্য উন্নত জায়গায় যান, তারা সংসার করতে চাচ্ছে না। যে সংসারের ভিতরে সুখ শান্তি বলতে তো না। শুধু এইখানে না, আপনি একদম লো লেভেলও আছে। আপনি যেরকম গার্মেন্টস লেভেল, সেখানে গিয়ে দেখেন একই পর্যায়ে। দেখা গেছে সংসার করতেছে, ওই নারী অনেক পরিশ্রম করে, কয় টাকা কামায় সে, তখন সে দেখা গেছে আপনার একটা পুরুষের সাথে সে লিপ টুগেদার লাইফ চালাচ্ছে। কেন? চিন্তা করে গিয়ে যে সে সারাদিন হয়তো বাজার টাজার করে নিয়ে আসবে, সংসার তার সবই জৈবিক চাহিদা এবং পারিপার্শ্বিক চাহিদা এবং নিরাপত্তা সবকিছুই সে তার কাছ থেকে নেয়, বিয়ের চিন্তা করে না যে এরকম। আমি আসলে কি এগুলা আমাদের সমাজে রিচার্জেবল, মানে রিচার্জ, মানে এটা কি রিসার্চ করতেছে না, মানে এইখানে কি ঘটতেছে এটা নিয়ে কোনো ধরনের প্ল্যানিং করতেছে না। আমাদের সকল মানুষ তার টাকার ইনকামের জন্য সবকিছু করতে পারতেছে এরকম। তো এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে সেটা সত্য, সেটা বোঝার জন্য এখানে কি জানেন, সকল মানুষ খুব কষ্ট মানবিকতায় থাকবে। কারণ আমি ছোট্ট একটা পৃথিবীর ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করব, যেটা বুঝছি এটা ভালো আসবে না। আমি একসময় যখন 2017 দিকে হয়তো আমি সিঙ্গাপুর গেছিলাম হয়তো একটা ট্যুরে। সেখানে নামার পর আমাদেরকে যে কোম্পানির মাধ্যমে, হুন্দাই একটা কোম্পানি ছিল। তাদের একটা প্রজেক্ট বা এগুলা বোঝার জন্য তখন ওইখানে যখন নামার সাথে, সাথে আমাদের জন্য একটা মানে আপনার দামি গাড়ি পাঠাইছে, যে এই গাড়িতে আমাদের ৬ জনকে নিয়ে যাবে। তো এই গাড়ির যে ড্রাইভার ছিল, সে তার বয়স ছিল খুব সম্ভবত ৬৭ বছর বয়স ওই সময় ওই লোকটার। তো সে বৃদ্ধই আরকি। তো তারপরেও স্ট্রং। সে নেমে আমাদের এই প্রত্যেকটা যার বড়, বড় লাগেজ এগুলা সব নিজে উঠাইছে, হ্যাঁ? উঠানোর পরে সে বসছে। আমার কাছে খুবই লাগছে, কিন্তু সে বলতেছে, "এটা আমার ডিউটি, এটা আমার কাজ। আমিই উঠাবো, আপনাদের ধরতে হবে না।" ঠিক আছে? তো ওইসব দেশে আমি উঠার পরে তারপরে আ উনার পাশে বসার সৌভাগ্য হয়েছিল সামনের সিটে, যেহেতু একটু ছোট ছিলাম আর সবাই একটু বড় ছিল পিছনে বসছে। তো আমি তার সাথে কথা বললাম, বিশেষ করে যে আসলে সে তো ইংলিশে কথা বলে, যেতটুক পারি সেটুক বলছিলাম যে আসলে আপনি মানে এই যে এই কাজ মানে ট্যাক্সি চালাচ্ছেন, এটা কয় সরকারি গাড়ি, আমি এটা চালাই, আমার সরকার আমাকে বেতন দেয়, কোম্পানি সবকিছু আমাদের সরকার। আপনি অসুস্থ হইলে এই আপনার ওয়াইফ, সে বলল মানে তার ওয়াইফ আর এখন তার কাছে নেই। তো তো কি হইছে, সে হয়তো বলল আমি যখন ইয়ং ছিলাম, আমার যখন সন্তান একটা না দুইটার কথা বলল হইছে, তারপরে তার আমার সাথে সংসার ভালো লাগে। তবে তাদেরও নাকি বিয়ে হয় নাই। আমরা যেভাবে বিয়ে করি আসলে তাদের দেশে ওইভাবে বিয়ের চিন্তা না। তারা গিয়ে কোর্টে গিয়ে হয়তো একটা রেজিস্ট্রি করে এরকম কিছু। তো তারপরে মানে সে ওইখান থেকে চলে গেছে। এখন সে কোথায় আছে সে জানে না। তার সন্তান নাকি তার সাথে হ্যাঁ যোগাযোগ হয়। তবে যার জীবন ওইসব দেশে সে ইনকাম করে। সে বলতেছে আমার অজস্র টাকা আছে, তারও আছে, এখানে কোনো সমস্যা নাই। কারণ তাদের টাকার উপরে তাদের লাইফ। আমার ক্রেডিট কার্ড আছে, আমার সবকিছু। ধরেন আমি বললাম তো যে তুমি যখন সিক হও মানে অসুস্থ হও, তখন তোমার এটা কে দেখে? মানে আমরা তো ভাবি আমাদের পরিবার সবাই আমাদেরকে সুস্থ করে তুলে, একটা ডাক্তার ডেকে নিয়ে আসে। ও বলতেছে না, আমার এই মোবাইলে একটা কল, মানে ওদের নাম্বার আছে, দেওয়ার সাথে সাথে ওরা আইসা নিয়ে ওকে মেডিকেল নিয়ে যাবে, উন্নত চিকিৎসাতে আবার ফেরত দিয়ে আসবে। তো খাওয়া দাওয়া ওই যে প্রত্যেকটা রেস্টুরেন্টে খাই কিনা, টাকার সমস্যা নেই। বলল আমার এই ক্রেডিট কার্ডে আমি যে চাকরি করি এটা করতাম, এটা ডিউটি, এটা আমাকে করতে হবে। সরকারের বছর আছে, একটা টাইম আছে, এই জন্য আমাকে করতে হয়। কিন্তু আমার এই ক্রেডিট কার্ডে অনেক টাকা আছে, আমি ইচ্ছে করলে আমার বাকি জীবন বসে খাইলে আমার শেষ হবে না। তো এই যে ব্যাপার, তাই এখন দেখেন তার এখানে কি পাইলেন? এখানে তারা সকলে স্বতন্ত্র, যার একক মানবিক নেয়া বা একক জীবনযাপন নিয়ে সে চলে গেছে। তো এই লাইফটা বেশি দূরে না, এই সিঙ্গাপুরে। তা আমাদের বাংলাদেশটা তো কাছাকাছি। তা আমাদের দেশের মানুষগুলা উন্নত চিন্তা করতেছে বলতে হলে তাদেরকে ফলো আপ মনে হচ্ছে নাইলে, এবং মানুষ ফলো আপ করা লাগে না। আসলে কি তার মনের যে মানুষ, তো সবাই তো মানুষ, তার স্টেপ বাই স্টেপ, যেমন আপনি সিঁড়ি বায়ে 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 যখন 20টা ধাপ পার হবেন তখন কি একটা তালায় উঠবেন। তো ঠিক সেরকম মানুষও একটা ধাপ উঠতে গেলে ওরাও যেরকম ধাপ পারতে হইতে ওদিকে চলে যাচ্ছে, আপনার আমি ঠিক সেম বাংলাদেশে ওদিকে চলে যাচ্ছে। তো আসলে গল্প করার ইচ্ছে হলো আপনাদের সাথে, কেন জানেন? আমরা সমাজের দিকে তাকানোর খুব বেশি ইচ্ছে হচ্ছে কিনা আমি জানি না। আর দেখেন, খুব দরিদ্রতাও তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আবার পারিপার্শ্বিক ধনী যেটাও হয়, মানে আসলে কি অধিকাংশ লোক যদি দরিদ্র থাকতো তাইলে আবার এই পর্যায়ের দিকে রাস্তা হাঁটতো না। কিন্তু আমাদের এখানে সমস্যা হয়ে গেছে, এক শ্রেণীর লোক অনেক ধনী হয়ে গেছে, তাদের জীবনযাপন যখন একটু নিচু, ধরেন আপনার পাশে আপনার বাজারে যদি দামি দামি জিনিস বিক্রি না হয়, তাহলে তো আপনার টাকা জোগাড় করতে যাবেন না,
তাহলে তো অল্প কিছু অল্প ধান নিয়ে বিক্রি করে একটু গুড়া মাছ নিয়ে বাসায় খাবেন। আর যখনই আপনার অনেক দামি জিনিস সেম, যেমন দরিদ্র মানুষগুলা যখন আচ্ছা আপনার পাশে ধরেন একটা বস্তি আছে বিশাল। এখন আপনার পাশে আবার একটা ৫ তলা বিল্ডিং ১০ তলা বিল্ডিং উঠছে। এখানে কিছু লোক থাকে। ওই গরিব মানুষগুলা কিন্তু খেয়াল করে যারা কি লাইফ লিড করতেছে। প্রতিদিন গাড়ি দিয়ে বের হয়। তখন ওই বস্তির থেকেও কিন্তু ৫ টা লোক বের হয় বছরে, ৫ বছরে, যে তারাও ওর চেয়ে ধনী হওয়ার এবং প্রসেসে পাইয়া যায়। কারণ সে তো এটা দেখে এবং ওটা আর্ন করার জন্য বা ওইটাকে কিভাবে করায়ত্ত করবো এটা নিয়ে সে চলতে থাকে। তা আমার কথা হচ্ছে যে সমাজে ২ টা অংশ হয়ে গেছে। মধ্য মিডল টার্ম যারা আছে এরাও সমস্যাভুক্ত। একটা লো কোয়ালিটি, একটা হাই কোয়ালিটি। এখন এই ২ টা জায়গায় তারা ফলো আপে আসছে। মিডল ক্লাস তারাও চাচ্ছে লাইফ চেঞ্জ করতে। তো সবাই চাচ্ছে। তো এখানে ডেস্ট্রয় ঘটবেই। কারণ আপনি তো পুরাতন জিনিসকে ভেঙে নতুন জিনিস আনয়ন করতেছেন। তো এইখানে আপনি এমন কিছু করবেন এটা পারবেন না। যেমন আ আ আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমরা আরো কতদূর যাবো? কোথায় গেলে আমাদের লাইফকে লিড থেকে শেষ করতে পারবো আমরা তো জানি না। তো আমাদের সকলের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জীবন দিছে, যে পরিকল্পনা দিছে, সেটাকে যদি সঠিক মাত্রায় আমি বলি না যারা কিনা এই আফগানি হুজুর যে স্টাইল কথা বলতেছে বা আমাদের দেশের আছে, আর তারপরে আশেপাশে যা আবার মৌলবাদ যারা আছে বা একদম ওই যে কি বলে আপনার নাস্তিকতায় যে ভরা এরকম লাইফ তো আমরা বলতেছি না যে নাস্তিক বলতেছে সব করবে না, না এটা না। আল্লাহ যে প্রসেসে আমাদেরকে মিড টার্মে থাকতে বলছে, যে মিডিলে আমাদের জীবনযাপন করার জন্য যেগুলো নিয়ে সুখী হওয়ার মতো লেভেল বা যে চেষ্টা করা তার মুখাপেক্ষি হওয়া, এই যে প্রসেসটা এটার ভিতরে যদি আমরা না ঢুকতে পারি, যেটা মূল হচ্ছে আল কোরআন, তার জীবনে যদি সে প্রতিদিন পড়ার ব্যবস্থাপনা না রাখে, সেটাকে সে মানে নিজের অন্তরে কলপে না ঢুকায়, তার হৃদয়কে পরিষ্কার না করে সে কাজগুলা না করে, তাহলে তো আপনার সমাধান পাবেন না। দেখেন আপনি ওই যে আমাদের সমাজে ইমিডিয়েট একটা আলোচনা চলতেছে যে এই আবু তোহা আদনান যে হুজুর, সে তার সে তো দ্বিতীয় স্ত্রী, তার অভিযোগ করছে আরেকটা নাকি মানে বিয়ে করতে বা যাই হোক রিলেশনে আছে, সেগুলা নিয়ে কথা বলতেছে এবং মিডিয়া চলে আসছে অলরেডি। তো এখন কথা হচ্ছে যে হয়তো হুজুর নারীদেরকে শাসন করে বা তার ওয়াইফকে দেখলাম যে একদম চোখ টোক অল্প একটু আর সব মানে এই করে ব্লক করা। তো এখন আমরা কি দেখতে চাই না? আসলে ভুল কথা এটা না। আপনি আপনার পার্শ্ববর্তী বিদেশও তো যাচ্ছেন। এই হুজুররা বিদেশ যাচ্ছে। গিয়া দেখতেছে না মেয়েরা তার সামনে দিয়ে হাঁটতেছে না? খোলাই তো হাঁটতেছে। তো সব দেশে কি আপনার আমাদের মতো দেশ নাকি? না। তো এখন কথা হচ্ছে যে আম সেইজন্য কি তার প্রতি তার আকৃষ্ট বেড়ে গেছে? না, এটা ভুল। আর আর মানবিক মনটা হচ্ছে এখন এখানে কি খুঁজবেন? যে আমার হুজুরের ভুল ধরতে যাবেন না ওই নারীর ভুল ধরতে যাবেন? সে নাকি আরো ২ টা বিয়ে করতে পারবে। আচ্ছা, এই যে বিয়ে প্রসঙ্গ আসছে আমাদের যেকোনো দেখবেন এখানে শত, শত মানুষ বলতেছে হুজুরদের কথা থেকেই বলে যে ৪ টা পর্যন্ত ফরজ বা করা যাবে। আপনি এটা ফরজ বা এরকম কোন জায়গায় পাইছেন আপনি এরকম কোরআনে কোন জায়গায় আছে যে আপনার ৪ টা ফরজ বলা হয় না। তো আল্লাহ বলতেছে তোমার জন্য একটাই উত্তম। যদি ভালো হয় সেটা উত্তম তোমাকে দিছে। কিন্তু তোমার প্রয়োজনে বা যেকোনো অবস্থাতে বা সামাজিক যে প্রেক্ষাপটগুলো আছে এর উপরে আপনার ৪ টা পর্যন্ত করে নিতে পারেন। কি কারণে সেগুলো তো আছে। যেমন আজকে বাংলাদেশে একটা যুদ্ধ লাগছে। এইখানে নরনারী আচ্ছা ধরে নেন একজন যদি এই মুহূর্তে তো নরনারী যুদ্ধ লাগে না আমাদের দেশে হয়তো খুব সময় ৪৯ এবং ৫১ এর ভিতরে ব্যালেন্সিং করতেছে। নারী এবং পুরুষ খুব সুন্দর। মানে ১% আপ ডাউন হচ্ছে। তা আল্লাহ পাক সমান অনুপাতে পৃথিবীতে পাঠায়। এখন আপনি বলেন তো যদি নারীর অবস্থান পুরুষের থেকে একটু কম আছে, তা যদি কম থাকে এখন কেউ ৪ টা করে বিয়ে করে যদি আমি এই থিওরিতেই যাই, হ্যাঁ? তাইলে মানে আল্লাহ বলতেছে না যে করবা না, বলছে প্রয়োজনে। মানে এটা না হলে ভালো একটাই উত্তম বলছে। তো এখন আপনি যদি এখানে এই যে হুজুররা আমাদেরকে বুঝায় যে ৪ টা বিয়ে বা এই সেই। এখন আপনি ৪ টা করে বিয়ে করে ফেলাইলো তো আপনি আমার যে পরের ছেলেপেলে আসবে বা যারা আসছে আপনি খেয়াল করেন আপনি কি বিবাহ বিবাহযোগ্য মেয়ে পাবেন তাদের জন্য? কারণ পৃথিবীতে তো সমান ইকুয়াল করে পাঠাইছে। আমাদের বাংলাদেশে কুসুমত এখন মেয়ে একটু কম আছে ছেলেদের চেয়ে। তা আপনি যদি এই প্রসেসে যান, তাহলে তো আপনি মেয়ে পাবেন না বিয়ে করার জন্য। পাবেন? কত লোক মেয়ে পাবে না, সংসার করতে পারবে না। আচ্ছা যাক ভালো। এখন আসেন কখন যেমন আপনার দেশে, আমার দেশে কোথাও যখন যুদ্ধ লাগে, যখন সাময়িক সমস্যা হয়, এখানে পুরুষরা মানে হত্যা হয় বেশিরভাগ। যুদ্ধে তো পুরুষ মারা যায়। তারপরে রোগ যে ব্যাপার আছে, এই রোগটা বেশিরভাগ পুরুষদের বেশি বেশি থাকে। দেখবেন প্রতিটা এলাকাতেই বেশিরভাগ পুরুষ আগে মারা যায়। দেখবেন বিভিন্ন কারণে। তার শারীরিক ক্ষমতা বা অক্ষমতা মেয়েদের চেয়ে একটু কম থাকে। তো এই যে এইসব কারণে যখন মেয়ের সংখ্যা একটু বাইরা যায়,
তখন আপনার আল্লাহ তারা তো মানে রাষ্ট্রের সরকারি সম্পদ হইতে পারে না। তখন একটা ব্যক্তি সম্মান দিয়া রাখলে যে আমার একটা ওয়াইফ, আরেকটা ওয়াইফ আইনা যদি তাকে সম্মান দিতে পারি, সে থাকে সামাজিক মর্যাদায়। এটা হলো বেস্ট আল্লাহর কাছে। ঠিক আছে? সেইজন্য আল্লাহ ওই প্রসেসটা ওই কারণে দিছে। কিন্তু আমরা বলতেছি ৪ টা করো হুজুররা এই ধরনের। এখন এই যে করতেছে এতে করে কি লাভ হইতেছে? আপনি দেখেন একটা বউ আরেকটা বউর সাথে সম্পর্ক নাই। তার মন ভেঙে দিতেছেন। তারা আচ্ছা ওই নারী কি চাচ্ছে এই লোকটা বিয়ে করুক? আচ্ছা, এই যে ২য় হুজুরের যে হুজুর তো অলরেডি ২ টা বিয়ে করছে। এখন এই ২য় হুজুর, ২য় বউ। সে তো চায় না সে ৩য় নম্বর বিয়ে করুক বা কারো সাথে রিলেশন করুক। সে তার কষ্ট, সে তো এখনো স্বামীকে ভালোবাসে। তাই সে কেন চাবে? তাইলে সে চাইলে তাকে বুঝাইলে তার সেই ধরনের হইতে পারত। এখন আমাদের সমাজে অনেক কথা আছে। আমি আসলেও অতদূর পর্যন্ত গেলে হয়তো অনেক ধরনের কথা হয়ে যাবে, অনেক ধরনের বকাবাজ্য হইতে পারে। তারপরেও বলি যে সমাজে আমাদের বাংলা সমাজ যে পৃথিবীতে আছে এই বাংলাদেশের যে কালচার, এখানে আপনি খেয়াল করে দেখেন বা যে কেউ ২ টা বিয়ে করলে তাকে খুব বেশি ভালোবাসে না। বাসে ইসলামিকভাবে হোক। আর আপনি আমাদের আরো অনেক কিছু আছে যেটা হয়তো আমি মানে জানি না কি পর্যায়ে। যেমন আমাদের হাদিসে আছে যে আমাদের নবী ১৩ টা ১১ জন কোথাও ১৩ জন বিয়ে করছে ছোট বাচ্চা সহ। এগুলা নিয়ে কথা বলা তো এগুলো অনেক বড় হয়ে যায়। আসলে কি আমাদের নবীকে আমরা সম্মানের সহিত বলতেছি, জেনে বলতেছি তার লাইফ দেখছি কিনা? আসলে কি আমাদের নবী তার যে বিয়ে করছে এতে কি ধরেন আমি সমাজে যদি একটা জিনিস দাঁড় করান যে কোনো ব্যক্তি ১৩ টা বিয়ে করছে, একটা শিশু বাচ্চা হয়ে তাকে কি বলে? মানুষ খুব খারাপ দৃষ্টিতে দেখবে না। এটা কি ভালো দৃষ্টিতে দেখবে? আমাদের নবী ছিল খুবই পবিত্র এবং ভালো। তাকে তো আমরা না যাই না যদি এটা বইলা থাকি তাইলে হয়তো আল্লাহর কাছে গেলে আমাদের বিচার হবে। আর যদি মনে করি যে না আল্লাহর রসুল সেটা করেনি, সে একজনকে খাদিজা আসছে যেহেতু আমরা কোরআনেও ওই ধরনের বুঝতে পারছি যে সে অ্যা সংসার করছে তার সাথে, হ্যাঁ? বা তো ওইটা আসলে আমাদের জানার বিষয়। আর নবীজির সম্বন্ধে আমাদের বোঝা, কারণ সে তো আমাদের থেকে আরো ১৫০০ বছর আগে চলে গেছে। এখন আমরা তো এখানে তার বিষয়ে অনেক কিছু কেউই দেখি নাই। এখন আমরা তো এমন একটা কথা বলতেছি যা মানে একটা হচ্ছে শিশু ৯ বছর বাচ্চাকে নাকি বৃদ্ধ বয়সে বিয়ে করছে। এই ধরনের কথা নিয়ে অনেক কিছু হইছে। মানে আমি বলব আমি জানি সকলে। কিন্তু আমি এই বিষয়ে বিশ্বাস অর্জন করাটা আমি জানি না। অনেকে বলবেন যে আপনার ঈমান থাকবে না, এই না সেই না। কিন্তু এইটা আমার সাইকোলজিতে আসতেছে না এখনো যে আসলে কি ঘটছে? তাকে নিয়ে আমরা কেন বলি এতগুলা বিয়ে করছিল নবী? কি কারণে? এখন ইসলাম রে সে এটা প্রতিষ্ঠা কোথাও কাজের জন্য আমার নবী তো আমি জানি যেটুকু যে ১৬ বছর প্লাস কিছুদিন সে হেরা গুহায় তার জীবন কেটে গেছে আল্লাহর দিকে ধ্যানমগ্নতায়। তারপর বাকি জীবন সংসার করছে, শৈশব গেছে। সে ইসলামের রিচার্জেবল কথা মানে ইসলামের যে এইগুলা আল্লাহর সাথে কথা বলা এগুলা নিয়ে সমাজ ব্যবস্থাপনা করতে, করতে সে তো এই ভোগবিলাস যে মত্ত হইতে পারে নাই। হ্যাঁ? নারী তো বিয়ে করা মানে একটা ভোগবিলাসের দিকে চলে যাওয়া। তা আমার ধরেন সে যদি ১৩ করত তারপরেও তো তার সন্তান অনেকগুলা থাকার কথা ছিল। যাই হোক এগুলা নিয়ে হয়তো অনেক তর্ক-বিতর্ক থাকতে পারে। কিন্তু আমি জানি না এর প্রশ্নটা বা এর উত্তরটা কে দিবে বা ভালো জানবে। কিন্তু মানে আসলে এটা গোয়ার্তুমির বিষয় না। এটা হচ্ছে আমাদেরকে সাইকোলজি দেয়া। কারণ নবী যেগুলা করে গেছে এখন সাইকোলজি দিয়ে আপনাকে বুঝতে হবে। কোরআন থেকে একমাত্র সত্য কিতাব হচ্ছে কোরআন। সেটা থেকে বের করে নিয়ে আসতে হবে। এখন হাদিস বলছে বা যে দেখছে হাদিস লেখছে ওইটা কোরআনের সাথে মিললে নিব আর নাইলে নিব না। তো এখন এই বিষয়গুলা আমাদের প্রশ্ন ধরেন আমারই আছে। কেউ যদি দেন ভালো। আর কথা হচ্ছে বকা দিবেন না প্লিজ। কারণ কি আমিও তো নাও জানতে পারি। আমার জ্ঞানের পরিসর তো অল্প হইতে পারে। আপনি যেটা জানেন হয়তো সত্যটা সেভাবে বুঝাই দিতে পারলে ভালো। তবে ওই যে নারীদের যে ব্যবস্থাপনা বা যেদিকে চলে যান ১ম এই বলছিলাম যে আসিয়া এবং আমাদের লূত আলাইহিস সালামের স্ত্রী তাদের মধ্যে তো ডিসট্যান্স পার্থক্য ছিল। তারা তাদের ২ টা মানুষ ছিল কিরকম, কি সম্পর্ক ছিল সেটা। এখন আমাদের যে সমাজ ব্যবস্থাপনায় আমাদের যে ইসলামকে আমরা যেভাবে দাঁড় করাইয়া মানে সমাজকে একটা ব্যত্যয় মানে দেখাইতে চাই, এটা তো আসলে ধর্মীয় অনুশাসনের ভিতরে মনে হয় না। কারণ এটা আমাদেরকে বুঝার আমাদের ধর্মে আল্লাহ এগুলা বলে নাই। কারণ মানে আল্লাহর দুনিয়াতে যে একজন প্রস্টিটিউট হয় সেই তার গল্পও কিন্তু আছে। আছে না খারাপ মানুষের দাস প্রথা এগুলো আছে না? সবই আছে। তা আমাদেরকে এগুলা নিয়ে অনেক ধরনের সত্যিকারের লেভেলে কোরআন থেকে রিসার্চ করে বলতে হবে। কিন্তু এরকম এলোমেলোভাবে সামাজিক বা নবীর উপরে কথা উল্টা, অমুকের উপর উল্টা এরকম না। আচ্ছা আপনি মানে একটা জিনিস দিয়ে বুঝেন যে কোনো মানুষকে আপনি খারাপ আ এই ভালো-মন্দ এগুলার মধ্যে নেওয়া যাবে না। মানুষকে ভালো-মন্দ বলার এবিলিটি কারো কাছে নাই। কিন্তু আল্লাহই বলতেছে, "কারো ভালো প্রশংসা করো না, তার মাথায় পানি ঢেলে দাও।" আবার এও বলতেছে যে, কাউকে তুমি খারাপ বলো না। কারণ তার সবকিছু আল্লাহ ভালো জানে। তো আমাদের চেষ্টাগুলো হলো আমরা যেখানেই থাকি
যতদূর যাই আমাদের এই সামাজিক যে অবক্ষয় চিন্তা করতেছেন বা ভুল পথে আমরা চলে যাওয়ার রাস্তা খুঁজতেছেন। হ্যাঁ? এই টোটাল আমাদের উচিত এই পথ থেকে একটা ভালো পথ খুঁজে নেওয়া বা নারীদের প্রয়োজন তাদের রাগ বা তাদের চাওয়া পাওয়ার একটু কমতি নেওয়া, হ্যাঁ? এগুলার থেকে রেহাই মুক্ত একটা সুন্দর পরিবেশ দেখেন বোনরা আসলে সমাজে একটা পারিবারিক সম্পর্কটাই কিন্তু সবচেয়ে সুখের হয়। একটা নারীর মর্যাদা এখানে থাকে। বাইরে বের হইয়া বিভিন্ন জায়গায় অনেক কাজকর্ম করে অর্থ উপার্জন করে শেষ বয়সে কি দেখবেন আপনার পাশে সন্তান নাই, স্বামী নাই, ভালো লাগার মানুষগুলা নাই। ইভেন তার সাথে পারিবারিক যে আরো মা, খালা বিভিন্ন থাকে তারাও থাকে না। ঠিক আছে? ওইটা তো সমস্যা। তো ওই লাইফ দরকার কি? আমাদের এই বন্ডিং লাইফ আমরা যে একত্রিত একটা পারিবারিকভাবে থাকি এটা অনেক সুখের। আর পুরুষদেরও ব্যাপারে আমাদের চিন্তাধারা থাকা উচিত যে আমরা সকলেই কোনো না ধরে নেন আপনারই ওয়াইফ বা কোনো কারণে ৫ টা ছেলের সাথে সম্পর্ক করে ফেলাইছে। কোনো কারণে খারাপ অবস্থায় পেয়ে গেছেন। যা করছে এইদিকে কেন যান? কারণ আপনি লূত আলাইহিস সালাম কি তার ওয়াইফকে রাখতো? সে একজন নবী, সে জানে না সবকিছু। এটা আপনি কোরআন পড়ে দেখেন না যে তার ওয়াইফ তার সাথে সম্পর্কটা কি ছিল। এখন আপনি আ আপনার এখানে সে যদি কোথাও সে যদি ভাই একটা ছেলের সাথে ১৫ দিন থাইকা আসতে পারে। ২ মাস থাইকা যদি সে ওই ছেলের স্মৃতি ভুইলা আপনার কাছে আসে, আপনি তাকে বের করার দরকার নাই তো। তাকে বুঝাইয়া তাকে যে আস্থান দেন না কেন? দেখেন তার পরিবর্তন আসে কিনা। এটাই আপনার জন্য পরীক্ষা হয়তো। যে এটাই দিয়ে আপনি হয়তো উম আল্লাহর ভালো জায়গায় যেতে এখন বলবেন আমি একে নিয়ে গেলাম। আপনি আরেকটা করবেন। সে কি ভালো আছে? সে কি ভালো জায়গায় কারো সাথে রিলেশন করে নাই? তো আমার কথা হচ্ছে যে আপনাকে পরীক্ষার জন্য কিছু রাস্তা দেওয়া হইছে আল্লাহ। সেই পরীক্ষাগুলো আপনাদেরকে এই পরিকল্পনায় নিজের ব্রেইনে নিতে হবে যে আমার পরিবেশটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমি কি করতেছি? আমাদের নবীরা কি করে গেছে? আর আমরা অল্পতেই কেন এখানে ভেঙে পড়ি? সমস্যাগুলা কোথায় নিয়ে দাঁড় করাচ্ছেন? সবকিছু দেখলে কোন ধরনের এই ইসলাম নিয়া এই যে ফতুয়া, এই যে সমস্যা, এই যে গ্যাঞ্জাম এগুলা থাকবে না। হ্যাঁ? আপনার ভিতরেও এখন যদি তারা আবার ওয়েস্টার্ন কালচারে চলে যায় যেটা এই প্রাচ্যের দিকে ওইদিকে চলে গেলে তো আপনার ইংল্যান্ড বলেন ওইসব দেশে যে জীবনযাপন নারীরা করে, যে লাইফ লিড করে, এরকম যদি হয়ে যায় তাতে আমাদের সকলেরই কষ্ট আরো বাড়বে। কারণ সে তো বলতে পারবে না যে তখন তো আপনি কিছু বলারও থাকবে না যে আমি এই নারীকে এই সংসার করছি, সে ওই বাসায় চলে গেল আরেক বেটার সাথে সারাদিন ঘুরে আসছে। এটা বলার স্কোপ থাকবে না। দেখেন আমি যে এই গভীর বিষয় কথা বলতেছিলাম যে এই যে বাচ্চা এই নারীদের রোমান্স এইটা সেটা। আসলে কি জানেন এই সমাজে যত কিছুই দেখানো আর্টিফিশিয়াল যত কিছু কোনো ঘর শেষে দেখবেন যা ইনকাম সবকিছু এই সুখের মাধ্যমে এই নারীর সাথে এই পবিত্র বন্ধন, এই বিয়ে, ভালোবাসা, আপনার ওয়াইফ তাদের জন্য সব করতেছেন। ঠিক আছে? তাইলে এইখানে আপনি ধরেন কোন নারী যদি কোন কারণে কারো প্রতি আসক্তি হয়ে গেছে, আপনার চোখে পড়ে গেছে গা। আপনি কিছুদিন এড়াই চলেন না যে আপনি ছেলে হইয়া তাকে সুযোগ দেন। তখন তো বুঝতে পারবো আমার হাসব্যান্ড আসলেই ভালো। সে এরকম না। এটাকে নিয়ে মারামারি, কাটাকাটি বা হত্যা করে ফেলাইতেছেন না? এখন তো হত্যা হচ্ছে। আপনার টেলিভিশন খুললে হত্যা হয়। পারিবারিক দ্বন্দ্ব, কলহ। কি দ্বন্দ্ব? সে কি অর্থনৈতিক দ্বন্দ্বে? কি আর টাকা? এটা না। তার তো ওই ব্যাপারটা দেখছে হয়তো ওই বেটা তার বাচ্চা সব জব করে রাইখা চলে গেছে। আরে ভাই আপনি কি কামাইলেন? এটা কি এমন জিনিস হয়ে গেছে আরেকজন তার সাথে রিলেশন করছে বা কোনো খারাপ কাজ করে ফেলাইছে এটা আপনি খারাপে নেন কেন? আপনি আপনি পুরুষ হয়ে যদি কোথাও জানতেন যে এই নারীটা প্রস্টিটিউট সে সকলের সাথে যে টাকার বিনিময়ে আপনি প্রেমে পড়ে গেছেন আপনি কি তার কাছে যাবেন না? অবশ্যই যান। যান না? যে সে ১০০ না ১০০ পুরুষ একটু আগেও ১০ জন চলে গেছে। তা আপনি তো ১১ নম্বর হয়ে যান। যাইতে পারেন না? আপনি নিজেকে প্রশ্ন করেন তাতে কি হইছে? তা নারীকে অসম্মান করা ঠিক না। আর নারীরাও পুরুষদেরকে শ্রদ্ধায় নিয়ে আসতে হবে সবকিছুই। তবে আমাদেরকে আ মানে কি বলে সংযত, নম্রতা আর মেনে নেওয়ার ইচ্ছাটা সবচেয়ে বড় জিনিস। আমি মানতে চাই, ভালোবাসতে চাই, আমার জীবনকে সুন্দর করতে চাই। করতে হইলে আপনাকে এগুলা মাইনা নিতে হবে। তবে খুনাখুনির হাত বাদ দিতে হবে। সে কারোর হাত ধইরা যদি হাঁটতে চায় হাঁটতে দেন। কেউ চলতে চায় চলতে দেন। বোঝানোর চেষ্টা করেন। আর তার তার শাস্তি তো আপনার দেওয়ার কথা না। সে তার জীবন তার একার। আপনার না। সবার আগে বোঝা উচিত ইন্ডিভিজুয়ালি তার লাইফ সে নিজে only one সে সুখ পাইলে নিজেই পায়, দুঃখ পাইলে সেই পায়, আপনি পান না। তার হাত কেটে গেলে আপনি ব্যথা পান না। ওই সহানুভূতি দেখায় লাভ নাই। এটা উচিত সম্মান দেখানো। ঠিক আছে? হয়তো সমাজ চেঞ্জ হবে। একদিন আল্লাহ করবে। ভালো থাকবেন। আরেকটা প্রসঙ্গ নিয়ে হয়তো আরেকদিন আসবো। আসসালামু আলাইকুম।